আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। করোনা মহামারীর সময় তোমরা বাড়িতে অবস্থান করবে। তোমরা জানো ইতিমধ্যে আমাদের কুষ্টিয়া জেলা মহামারীতে আক্রান্ত হয়েছে। কুষ্টিয়া জেলায় করোনা মারাত্মক আকার ধারণ করেছে। সুতরাং তোমরা নিজেরা বাড়িতে থাকবে, তোমাদের পরিবারের সদস্যদেরকে বাড়িতে অবস্থান করতে বলবে। আমাদের অনলাইন ক্লাস আগের মতো অব্যাহত রয়েছে। আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব ভয়েস সেন্স দিয়ে। ইতিমধ্যে তোমরা টেন্সের ভয়েসগুলো সম্পর্কে অবগত হয়েছ। আজকে আমি তোমাদের সামনে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব ইত্যাদি করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমি তোমাদের সামনে কয়েকটি বাক্য উপস্থাপন করতে চাই। দেখো, ডু দিস সাম। লক্ষ্য করে দেখো, এক নম্বর বাক্যে লিখেছি ডু দিস সাম। শুরু হয়েছে ভার্ব দিয়ে। ডু দিস সাম। ডু হচ্ছে মূল ভার্ব, দা সাম হচ্ছে অবজেক্ট। এটা এক প্রকারের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। আরেক প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে যেটা ডু নট প্লাস ভার্ব দিয়ে শুরু হয়। যেমন ডু নট কিক দি বল। এটা এক প্রকারের ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমটিতে ভার্ব দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয়টি শুরু হয়েছে ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আরেকটি বাক্য লক্ষ্য করো, let me do the sum। এখানে দেখো let দিয়ে শুরু হয়েছে। আজকে আমি এই তিন প্রকারের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের সামনে আমি আলোচনা করব তিন প্রকারের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। এবার প্রথম বাক্যটি দেখো, ভার্ব দিয়ে শুরু হয়েছে। এ ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা পেসিভ করব, অ্যাক্টিভ থেকে পেসিভ করব, তার গঠনটা হবে এরকম যে প্রথমে হবে let প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস PB3। লক্ষ্য করো যে আমরা প্রথম যে বাক্যটি লিখেছি সেই বাক্যটিকে যদি আমরা পেসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের করতে হবে। প্রথমে কি লিখতে হবে? let, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর PB3 বলতে বোঝায় প্রিন্সিপাল ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটি ব্যবহার করতে হবে। এই গঠন অনুযায়ী যদি আমরা এই সেন্টেন্সটাকে পেসিভ করি তাহলে লক্ষ্য করো কি হবে। প্রথমে আমরা লিখব let, তারপর লিখব কি the sum, তারপর লিখব কি be, তারপর মূল ভার্ব হচ্ছে do, এটা প্রিয় ভার্ব হচ্ছে done। এভাবে যত বাক্য আছে, বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী করতে থাকি। তাহলে প্রথমে কি লিখতে হবে? let প্লাস অবজেক্ট প্লাস বি, তারপর PB3। এভাবে আমরা এই ধরনের বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে পেসিভ করতে পারব। এবার লক্ষ্য করো দ্বিতীয় বাক্যটির ক্ষেত্রে আমরা কি করব? প্রথম বাক্যটি হয়ে গেল, দ্বিতীয় বাক্যটির ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা লিখব let not প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস PB3। দ্বিতীয় বাক্যটির ক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। দ্বিতীয় বাক্যটি লেখা আছে কি? ডু নট কিক দ্য বল। আমরা এই বাক্যটিকে যখন পেসিভ করব তখন প্রথমে লিখব কি let not প্লাস the ball be kicked। লক্ষ্য করে দেখো দ্বিতীয় বাক্যটির ক্ষেত্রে আমি যে স্ট্রাকচারে লিখেছি প্রথমে let not প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস PB3,
ঠিক অনুরূপভাবে আমি করেছি। প্রথমে লেট নট, তারপর দেখো দি বল, তারপর কি করেছি বি, তারপর মূল ভার্বের গ্রিন ফর্ম কিকড। তাহলে কোনো বাক্য যদি প্রথমে ডু নট থাকে, তারপরে ভার্ব, তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী একটিভ থেকে পেসিভ করতে পারি। এবার তৃতীয় বাক্যটি লক্ষ্য করুন, দেখা আছে এখানে লেট মি ডু দি সাম। এই বাক্যটিকে যখন আমরা পেসিভে পরিণত করব, তখন আমরা প্রথমে লিখব লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস PV3 প্লাস বাই প্লাস লেট এর পরে অবজেক্ট। লক্ষ্য করে দেখো তৃতীয় বাক্যটি প্রথমে লেখা আছে লেট, তারপরে মি, এটা একটা অবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপর দ্য সাম, এটা একটা অবজেক্ট। এটাকে পেসিভ করার রুলসটা হলো প্রথমে লেট, তারপর অবজেক্ট, অবজেক্ট বলতে অবজেক্টই বোঝায়, অবজেক্ট, তারপরে বি, তারপরে PV3, তারপরে বাই লিখে লেটের পরে যে অবজেক্টটি সেটা লিখতে হবে। এবার লক্ষ্য করো আমি বাক্যটি করে দেখাই। প্রথমে লেট, অবজেক্ট হচ্ছে দ্য সাম, তারপর হচ্ছে বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, তারপরে বাই, তারপর মি। অর্থাৎ এই স্ট্রাকচারকে যদি আমরা ফলো করি তাহলে লক্ষ্য করে দেখো প্রথমে কি লিখছি লেট, তারপর অবজেক্ট হচ্ছে দ্য সাম, তারপরে বি, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ডান, তারপরে কি লিখেছি বাই, বাইয়ের পরে কি লেটের পরের অবজেক্ট, লেটের পরে কি আছে মি, এজন্য আমি এখানে মি ব্যবহার করেছি। তাহলে এই তিনটা স্ট্রাকচারকে অনুসরণ করে তোমরা এই তিন ধরনের বাক্যকে একটিভ থেকে পেসিভ করতে পারবে। আমি এবার তোমাদের সামনে আরেকটি ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে অনেক সময় ছাত্রদের একটু সমস্যা হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে যখন ভার্বের পরে কোনো প্রিপোজিশন যুক্ত থাকে সে ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো করতে অনেকের সমস্যা হয়। আমি আজকে দু একটি এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা যদি তোমরা অনুসরণ করো আমি আশা করি এই সমস্যাগুলো তোমরা মোকাবেলা করতে সক্ষম হবে। দেখো, কল ইন এ ডক্টর, কল ইন এ ডক্টর। এখানে লক্ষ্য করো কল ইন, এই কল ইন মানে ডাকা, এই পুরাটাকে আমরা ভার্ব হিসাবে গণনা করব। কল ইন, ভার্বের পরে একটা ইন রয়েছে। পেসিভ করার সময় অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আমি এই প্রিপোজিশন ইনটাকে কোন জায়গায় বসাবো। বিষয়টা হচ্ছে কল ইন মানেই হচ্ছে ডাকা। সেক্ষেত্রে তোমরা পূর্বের প্রথমে যে রুলসটা আমি দিয়েছিলাম সেটাকে ফলো করবে। সেটা দেখাই কিভাবে করবে। প্রথমে লেট, তারপর অবজেক্ট, অবজেক্ট কি আছে এখানে এ ডক্টর, এ ডক্টর, তারপরে কি লিখবে বি, তারপর মূল ভাবটা কি কল, এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল, ইন তার পাশে আছে এর জন্য ইনটা এখানে দিতে হবে। অনেকের সমস্যা হয় যে ভার্বের পরে যে প্রিপোজিশনটা থাকে এটা কোথায় আমরা ব্যবহার করব। আসলে এটা নিয়ে ভাবার কিছু নেই, ভার্বের পরে যে প্রিপোজিশনটা থাকবে সেটা তার সাথেই থাকবে, এটা সবসময় ফলো করবে। লক্ষ্য করো আরেকটি বাক্য, পেন থ্রু দ্য লাইন। এখানে পেন হচ্ছে তোমার ভার্ব, মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এখানে, থ্রুটা হচ্ছে প্রিপোজিশন, আর দ্য লাইনটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটা পেসিভ কিভাবে করব? প্রথমে লিখব লেট দ্য লাইন বি, মূল ভার্ব হচ্ছে পেন, এটার প্রি ফর্ম হচ্ছে পেন থ্রু, থ্রু তার পাশে আছে থ্রুটা লিখব, লেট দি লাইন বি পেন থ্রু। এভাবে আমরা যদি কখনো এই ধরনের বাক্য তোমাদের সামনে আসে তাহলে তোমরা এভাবে। আশা করি আজকে যে কটা নিয়ম তোমাদের সামনে
বাড়িতে এই নিয়মগুলো তোমরা অনুশীলন করবে, আশা করি ভালো